আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আপনাদের মাঝে এর আগে একটা টপিক নিয়ে আলোচনা করেছিলাম, যেটা কাজ ক্ষমতা শক্তির বেসিক ধারণাটা আমি দিয়েছিলাম। ভিডিওটা আপলোড করা হয়েছে। তো ওইটা খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয় ছিল। ওটা বিষয়টা যদি না জানেন, কাজ ক্ষমতা শক্তির আমরা বাকি টপিকগুলো আসলে বুঝতে পারবো না। তো কাজ ক্ষমতা শক্তির একটা ইম্পোর্টেন্ট একটা প্রতিপাদন হচ্ছে যে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির নিত্যতা সূত্র প্রমাণ করো। যেটা আসলে পরীক্ষায় আসে। তো এই সূত্রটা আজকে একটু প্রতিপাদন করব আমরা। তো চলেন দেখি। আচ্ছা, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে একটু বুঝি যে পড়ন্ত বস্তু কি আর নিক্ষিপ্ত বস্তু কি, আর শক্তি নিত্যতার সূত্রটা কি, এটা একটু বুঝি, তারপর বাকি বিষয়গুলো দেখব। ওকে, পড়ন্ত বস্তুটা কি? পড়ন্ত বস্তু নাম শুনে কিন্তু বোঝা যাচ্ছে যে একটা বস্তু আমি উপর থেকে কোনো কিছু পড়ে যাচ্ছে এরকম। ধরেন আমি এই মার্কারটা আছে, এই মার্কারটা যদি আমি উপর থেকে ফেলে দিই, তার মানে অবশ্যই এটা একটা পড়ন্ত বস্তু বলবো, কারণ এটা পড়ে যাচ্ছে নিচের দিকে, তাই না? আর যদি নিক্ষিপ্ত বস্তু কোনটা বলবো? কোনো কিছু আমি নিক্ষেপ করছি, সেটা আমি এভাবে নিক্ষেপ করতে পারি, উপর দিকে নিক্ষেপ করতে পারি, যে কোনো ভাবে একটা নিক্ষেপ করতে পারি। তাহলে সেই জিনিসটা কি বলবো? নিক্ষিপ্ত বস্তু। তাহলে পড়ন্ত বস্তু আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা তো বিষয়টা ক্লিয়ার হতে পারলাম। এখন আমি এই শক্তির নিত্যতার সূত্রটা কি? শক্তির নিত্যতার সূত্রটা হচ্ছে যে, সাধারণত আমি শর্টকাট একটা জিনিস বলে দিই যে আহ, শক্তির কোনো ক্ষয় হবে না। শুধুমাত্র এক জায়গা থেকে একটা, মানে তিনটা যদি পয়েন্ট বিবেচনা করি, তিনটা পয়েন্টের শক্তির মোট শক্তিটা সেম থাকবে। মানে গতিশক্তি এবং বিভব শক্তি, আর বাকি আরেকটা পয়েন্টে গতিশক্তি বিভব শক্তি, এবং লাস্ট পয়েন্টে গতিশক্তি বিভব শক্তিটা সেম থাকবে। মানে শক্তির কোনো ক্ষয় হবে না ওখানে। শক্তির নিত্যতা সূত্র সেটাকে বলবো। ওকে, তাহলে একটু বুঝি, সেটা আমরা দেখি একটু চিত্র সহকারে, তারপর আমরা প্রমাণ করব। ধরেন একটা বস্তু আমি, নিচে এখানে ভূমি আছে, এই ভূমি থেকে টেনে উপর দিকে তুলছি, টেনে এইখানে এই পর্যন্ত নিয়ে গেছি। আমি এই পর্যন্ত যদি নিয়ে যাই, অবশ্যই একটা বস্তু নিচ থেকে উপরে তুলবো, তার মধ্যে একটা বিভব শক্তি জমা হবে। ধরেন এই বস্তুটা নিচে আছে, আমি টেনে উপর দিকে তুলে এখানে নিচ্ছি, তার মধ্যে এর মধ্যে একটা বিভব শক্তি অর্জন হয়েছে না? এর মধ্যে একটা শক্তি অর্জন হয়েছে। শক্তি অর্জন হয়েছে, সেটা কিভাবে বুঝবেন? দেখেন, এই বস্তুটাকে আপনি ফেলে দেন, এই বস্তুটাকে যদি ফেলে দেই, পড়ে যাচ্ছে না? পড়ে যাচ্ছে দুইটা কারণ। একটা হচ্ছে যে অভিকর্ষ ত্বরণ কাজ করতেছে, এবং এর মধ্যে একটা জমানো শক্তি ছিল, সেই শক্তিটা রূপান্তর হয়ে গেছে। সে জমানো শক্তিতে কি বলবো? জমানো শক্তিকে বলবো হচ্ছে বিভব শক্তি। সেই শক্তিটা কিভাবে অর্জন করছে ওই বিভব শক্তি? এই বস্তুটাকে টেনে উপর দিকে যখন তুলছি, ওই জিনিসটা বিভব শক্তি অর্জন করছে। তাহলে এই বস্তুটা যদি এখান থেকে এখানে ওঠে, তাহলে একটা অবশ্যই বিভব শক্তি অর্জন হবে। তাহলে কোন জায়গা থেকে কোন জায়গায় করছে? এখান থেকে এখানে। তাহলে এর একটা উচ্চতা আছে না? এরকম একটা উচ্চতা আছে এখানে একটা। তাহলে এখানে একটা উচ্চতা আছে, উচ্চতা হলাম এই উচ্চতায় চলে গেছে, ঠিক আছে? এই উচ্চতায় উপর দিকে উঠছে। তাহলে এই পয়েন্টে একটা নাম দিই, এ। এই একটা নাম দিলাম, ভূমি থেকে এই উচ্চতায় উপর দিকে তুলছি। তাহলে এই পয়েন্ট থেকে যদি একটা বস্তু আমি নিচের দিকে ফেলে দিই, বা এখানে উপর থেকে পড়ে, তাহলে অবশ্যই পড়ন্ত বস্তু হচ্ছে, কারণ পড়ন্ত বস্তুর ক্ষেত্রে প্রমাণ করতে বলছে। তাহলে এই বস্তুটাকে আমি যদি ফেলে দিই, ফেলে দিলে একটা সময় এসে এখানে থামবে, এখানে যাবে, এখানে যাবে, একটা পয়েন্ট প্রত্যেকটা অসংখ্য অসংখ্য বিন্দু থাকবে, দিয়ে নিচে একদম পড়ে যাবে। তাহলে এই বস্তুটাকে যদি এখানে আসে, ধরেন আমি তিনটা পয়েন্ট বিবেচনা করলাম, আমি অসংখ্য পয়েন্ট বিবেচনা করতে পারি, আমি তিনটা পয়েন্ট বিবেচনা করলাম। মানে এই বস্তুর এখান থেকে ফেলে দিলাম, এখানে চলে আসবে, এখান থেকে আবার ফেলে দিলাম, এখানে চলে আসবে। তাহলে এই তিনটা পয়েন্টে একটা নাম দিই। এখানে এ যেহেতু দিয়েছি, এখানে আমি বি দিই, এখানে এই পয়েন্টে লাস্ট পয়েন্টে আমি সি দিই, যেটা ভূমিতে। দেখেন, এই চিত্র যদি বুঝতে পারি, আমি বাকিগুলো প্রতিপাদন আসলে খুব ইজিলি ভাবে আসলে ক্যালকুলেশন গুলো করতে পারবো। দেখেন, এ থেকে যদি বি তে আসে, ধরলাম এ থেকে বি তে আসার উচ্চতার হচ্ছে যে এক্স, উচ্চতা হচ্ছে এক্স। তাহলে আমাকে বলেন, এ থেকে সির উচ্চতা যদি এইচ হয়, এ থেকে বির উচ্চতা যদি এক্স হয়, তাহলে বিসির উচ্চতা কতটুকু? বিসি উচ্চতার হবে হচ্ছে যে এই পুরোটা থেকে এটা মাইনাস, পুরোটা থেকে এটা মাইনাস করলে তো এইটুকু পাবো। তাহলে এইটুকু উচ্চতা কি হবে? এইচ মাইনাস এক্স, তাই না? আর এই পুরোটা থেকে এটা যদি মাইনাস করি, তাহলে এইটুকুর আমি উচ্চতা পাচ্ছি। ওকে, দেখেন, আহ, আরেকটা জিনিস এখানে ক্লিয়ার করে রাখি। একটা বস্তু আমি বিভব শক্তি একটু আগে যেটা বললাম, বিভব শক্তি কিন্তু উপর দিকে তোলার পরে অর্জন হয়। আমি যদি বি পয়েন্টের বিভব শক্তি নির্ণয় করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে ক্যালকুলেশন অনুযায়ী এইটা কিন্তু আসবে, যেটা আমি আমি যখন করার ক্ষেত্রে বুঝতে পারবেন। ওকে, তাহলে দেখেন আমরা কি এখানে এ পয়েন্টের, বি পয়েন্টের এবং সি পয়েন্টের তিনটা পয়েন্টের যদি
মোট শক্তি সেম থাকে তাহলেই আমরা বলবো শক্তির নিত্যতা সূত্র প্রমাণ হয়ে গেছে। এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট। তাহলে আমি একটু লিখে নিই এখানে যে এ বিন্দুর মোট শক্তি প্লাস বি বিন্দুর মোট শক্তি প্লাস সি বিন্দুর মোট শক্তি, এই তিনটা যদি সেম থাকে তাহলে আমরা বলতে পারবো যে শক্তির নিত্যতা সূত্র প্রমাণ হয়ে গেছে। মোট শক্তি বলতে কি বোঝাচ্ছি? মোট শক্তি কিন্তু গতি শক্তি প্লাস বিভব শক্তি, গতি শক্তি প্লাস বিভব শক্তি, ওই পয়েন্টের গতি শক্তি এবং বিভব শক্তি। ওকে, চলেন দেখি আমরা এ বিন্দুর জন্য আগে নির্ণয় করি। এ বিন্দুর জন্য, এ বিন্দুর জন্য আমরা যদি নির্ণয় করি তাহলে এ বিন্দুর জন্য আমরা মোট শক্তি, বিভব শক্তি এবং গতি শক্তি আমরা বের করব। তাহলে মোট শক্তি কি হবে? ইকুয়াল গতি শক্তি, আচ্ছা একটু সাইডে লিখি কারণ এই পাশেও আমার লাগবে, একটু সাইডে লিখি। মোট শক্তি কি হবে? গতি শক্তি প্লাস বিভব শক্তি, এটা তো মোট শক্তি, তাই না? তাহলে এই এ পয়েন্টের জন্য গতি শক্তি এবং বিভব শক্তি যদি আমি নির্ণয় করতে পারি তাহলে কিন্তু আমার এখানে এ বিন্দুর জন্য মোট শক্তি বের হয়ে আসবে, তাই না? তাহলে এ বিন্দুর জন্য গতি শক্তি কত? আমার এখানে দেখেন এ বিন্দুর কি কোনো গতি শক্তি আছে? আমরা একটা জিনিস মনে রাখবো, সর্বোচ্চ উচ্চতায় কোনো গতি শক্তি থাকে না, সর্বনিম্ন যেটা আছে উচ্চতায়, এখানে সর্বনিম্ন এই পয়েন্টে বিভব শক্তি 0 থাকে। তাহলে এটা একটু নোট করতে পারেন, সর্বোচ্চ উচ্চতা উচ্চতায় গতিশক্তি কি 0 এবং সর্বনিম্ন বিভব শক্তি হচ্ছে 0। এই দুটো একটু, সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি 0 থাকে আর সর্বনিম্ন উচ্চতায় বিভব শক্তি 0 থাকে। ওকে, আমরা একটা দেখি তাহলে এই উচ্চতায় এখানে এখানে কি কোনো গতিশক্তি আছে? এখানে গতিশক্তি যদি থাকতো তাহলে ওই বস্তুটা তো আরো উপর দিকে যেত, তাহলে উপর দিকে তো যাচ্ছে না, ওই বস্তুটাও কিন্তু গতিশক্তি ওই পয়েন্টে আমার 0, তাই না? আর বিভব শক্তি অবশ্যই আছে, তাহলে একটা বস্তু যদি আমি উপর দিকে তুলি এই পয়েন্টে বিভব শক্তি অর্জন হয়, বিভব শক্তি সূত্র হচ্ছে mgh। তাহলে mgh, এইচ কেন হলো? আমি এইখান থেকে এই পর্যন্ত উচ্চতা কতটুকু এইচ, সেই জন্য আমি এইচ বসালাম, ঠিক আছে? কারণ এখান থেকে আমি বস্তুটা এই পর্যন্ত তুলছি, উচ্চতা কতটুকু এইচ, সেই জন্য এইচ বসানো হয়েছে। তাহলে জোড়া যোগ করলে কত হবে? mgh। তাহলে এইটা আমার 1 নম্বর সমীকরণ। আমরা এ বিন্দুর জন্য এখানে নির্ণয় করলাম। এখন আমরা বি বিন্দুর জন্য নির্ণয় করব। বি বিন্দুর জন্য, তাহলে বি বিন্দুর জন্য আমরা কি করব? মোট শক্তিটা নির্ণয় করব। তাহলে বি বিন্দুর জন্য মোট শক্তি কি হবে? মোট শক্তি হচ্ছে যে গতি শক্তি প্লাস বিভব শক্তি। তাহলে গতি শক্তি এখানে কি হবে দেখেন তো? অবশ্যই এখানে গতি শক্তির একটা মান থাকবে, থাকবে না? তাহলে গতি শক্তি একটা থাকবে, বিভব শক্তিরও একটা মান থাকবে। দেখি আমরা গতি শক্তির মানটা কি হবে। তাহলে গতি শক্তি আমরা জানি কি, গতি শক্তির সূত্র অনুযায়ী জানি কি, গতি শক্তি ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার, আর বিভব শক্তি কি জানি? mgh। তাহলে সেখানে আমরা গতি শক্তি এখানে সূত্রটা বসাই, গতি শক্তি হাফ এম ভি স্কোয়ার। অবশ্যই এই বিন্দু থেকে আমি বস্তুটাকে ফেলে দিছি, কি করছি? এই বস্তুটাকে ধরেন এই বস্তু এখানে আছে, ফেলে দিছি, যদি বি পয়েন্ট আসবে না, এখানে একটা গতি থাকবে না, তাহলে গতি শক্তি একটা সূত্র থাকবে, বিভব শক্তিও থাকবে। বিভব শক্তি কি হবে? mg। বলেন তো এই বিন্দুতে, বিভব শক্তিটা কি হবে? এই mgh, এখানে সাধারণত সূত্র কি ছিল? এইচ, এইচ এর জায়গায় কি বসবে বলেন তো? আমি বস্তুটা
বিভব শক্তি কখন হয়? বিভব শক্তি তো নিচ থেকে কাউন্ট হয়, তাই না? নিচ থেকে তো অর্জন হয়। এইখান থেকে উপর দিকে উচ্চতা যতটুকু থাকে সেটুকু উচ্চতায় তো বিভব শক্তি থাকে, তাই না? তাহলে এই ক্ষেত্রে কি হবে? এইচ মাইনাস এক্স হবে, এইচ মাইনাস এক্স হবে, এইচ মাইনাস এক্স হবে। এবং এখানে কিন্তু একটা ভির একটা মান থাকবে, ভি স্কয়ার একটা মান থাকবে। এই বস্তুকে যদি ফেলে দিই, অবশ্যই একটা বেগ থাকবে না? তাহলে বেগের একটা মান আমাকে নির্ণয় করতে হবে না? অবশ্যই এই বস্তুটা যদি আমি উপর থেকে ফেলে দিই, একটা বেগের মান থাকবে, ওই মানটা আমি বের করে নেব। একটু সাইডে বের করে নিই এখানে। দেখেন একটা ভি স্কয়ারের সূত্র আছে, ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2a s, একটা সূত্র তো আছে, তাই না? তাহলে দেখেন এইখানে কিন্তু আমি লিখতে পারি, এই যে ভি স্কয়ার ইউ স্কয়ার, একটু ক্যালকুলেট করে নিই। 2 এর জায়গায় কি বসবে? এর জায়গায় বসবে জি। আমরা এটা একটু ক্লিয়ার করে দিই, এর জায়গায় কেন জি বসবে? এই আমি পড়ন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে উপর থেকে কোনো বস্তু যদি পড়ে বা আমি যদি নিক্ষেপ করি, এ তখন থাকে না, এ তো হচ্ছে ত্বরণ। ত্বরণ থাকবে কখন? যখন একটা জিনিস চলতেছে, গাড়ি চলতেছে, আমি যদি গড়াই দিচ্ছি কোনো বস্তু, সেই ক্ষেত্রে আমার এ কাজ করে, ত্বরণ কাজ করে। আর নিক্ষিপ্ত বস্তু আর পড়ন্ত বস্তুর ক্ষেত্রে অবশ্য জি কাজ করতেছে। একটা জিনিস উপর দিকে ফেলে দিচ্ছি, ফেলে দিলে অবশ্যই, যদি উপর থেকে ফেলে দিই সেক্ষেত্রে অবশ্যই তো একটা অভিঘর্ষ ত্বরণ কাজ করতেছে। অভিঘর্ষ যদি ত্বরণ কাজ করে, সেই ক্ষেত্রে তো অবশ্যই নিচের দিকে পড়তেছে। সেম ভাবে আমি যদি একটা বস্তু উপর দিকে নিক্ষেপ করি, ধরেন এই মার্কা উপর দিকে নিক্ষেপ করলাম, অবশ্যই একটা পয়েন্টে যেয়ে বেগ জিরো হয়ে যাবে, নিচের দিকে পড়বে। নিচের দিকে কেন পড়লো? অভিঘর্ষ ত্বরণ কাজ করতেছে এই জন্য। তার মানে কি? জি কাজ করতেছে, এই জন্য এর জায়গায় কি আসবে? জি আসবে। এস এর জায়গায় কি হবে বলেন তো? এইখান থেকে যদি আমি বস্তুটাকে ফেলে দিই, উচ্চতার কি ছিল? এক্স না? এস এর জায়গায় কি আসবে? উচ্চতা অনুযায়ী এক্স আসবে। আপনি বলতে পারেন, স্যার আমি এক জায়গায় বসালাম হচ্ছে যে এইচ মাইনাস এক্স, আবার এখানে কেন এক্স বসাচ্ছি? আমি তো এ থেকে বস্তু বি তে আছে, এ থেকে বস্তু বি তে আসলে এক জায়গায় বসাচ্ছেন এক্স, আর এক জায়গায় তো এইচ মাইনাস এক্স বসাচ্ছেন। এটা একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। কেন বসাচ্ছি? বেগটা কখন হয়েছে? এ থেকে বি তে আসছে, বেগ এই পর্যন্ত ছিল না, এই মাঝখানে বেগ ছিল না, তারপর এই মাঝখানে উচ্চতা কতটুকু? এক্স না? এই জন্য আমি এখানে এক্স বসাচ্ছি। এ থেকে বি তে আসছে, এ থেকে বি তে বস্তুটা পড়ে গেছে, তার মানে উচ্চতা কতটুকু? এক্স। সেই জন্য উচ্চতার জায়গায় আমি এখানে বসাবো এক্স বসাবো। তাহলে এখানে কেন এক্স মানে এক্স বসালাম? এটা হচ্ছে বিভব শক্তি। এটা হচ্ছে বিভব শক্তি। বিভব শক্তি কখন অর্জন হয়? যখন আমি বস্তু নিচ থেকে বস্তু উপর দিকে তুলি, তখন তো বিভব উচ্চ উচ্চ মানে বিভব শক্তি অর্জন হয়। তার মানে কি? বিভব শক্তি, সেই জন্য এখানে এইটুকু উচ্চতায় কাজ করে, এইচ মাইনাস এক্স। তাহলে সেই জন্য এইচ মাইনাস এক্স। আচ্ছা দেখেন তো, এখানে কিন্তু এ বিন্দুতে আমি কি বলেছিলাম? এ বিন্দুতে কোনো বেগ আছে? এ বিন্দুতে কিন্তু কোনো বেগ নেই। তাহলে এই বিন্দুতে বেগটা, আদি বেগটা হবে কি? জিরো। তাহলে ইউ, ইউ হচ্ছে আদি বেগ না? তাহলে ইউ আদি বেগটা জিরো। তাহলে জি এক্স, তাহলে কি থাকবে? স্কোয়ার ইকুয়াল টু জি এক্স। এটা আমি সাইড নোট দিলাম, এটা আমি একটু বের করে নিলাম। তাহলে এই যে ভি স্কোয়ারের মানটা এখানে বসিয়ে দেবো, হাফ এম টু জি এক্স প্লাস এম জি এক্স, এম জি দুটোর সাথে আমি গুণ করে দেবো, এম জির সাথে আর এক্স থাকবে, আবার এম জি এক্স, বুঝছে না? দেখেন এখানে টু টু কাটা যাবে না, কি থাকবে? এম জি এক্স প্লাস থাকবে এম জি এইচ, এম জি এক্স, এটা কাটা, প্লাস আর মাইনাস কাটা, থাকবে কি? এম জি এইচ। এটা আমার 2 নম্বর সমীকরণ। দেখেন এ এ পয়েন্টের এম জি এইচ আছে, এবং বি বিন্দুর জন্য এম জি এইচ আছে, দুইটা বিন্দু সমান হয়েছে না? তাহলে দুইটা পয়েন্টের জন্য সমান আসলো, তার মানে কিন্তু আমার মানে কাছাকাছি। দুইটা বিন্দু যেহেতু সমান আছে, আর একটা বিন্দু যদি সমান হয়ে যায়, তাহলে প্রমাণ হয়ে যাবে। তখন দুইটা বিন্দুতে প্রমাণ করতে পারবো যে আসলে দুইটা বিন্দুতে কিন্তু সেম আছে। তারপর আমি যেহেতু নিচ পর্যন্ত বস্তুটা আমি ফেলে দেবো, ফেলে দিয়ে দেখবো যে নিচ পর্যন্ত পর্যন্ত সেম থাকে কিনা। তো আমি এটা কি করলাম? বের করলাম বি বিন্দু। এখন সি বিন্দুর জন্য, সি বিন্দুর জন্য সি বিন্দুর জন্য আমি যদি বের করি, তাহলে কি আসতেছে? মোট শক্তি। মোট শক্তি কি হবে? গতি শক্তি
প্লাস বিভব শক্তি। পানি দাও, গলা শুকিয়ে গেছে। গতিশক্তি কি হবে? গতিশক্তি কি হচ্ছে? হাফ এম ভি স্কোয়ার। এবং আমি কি বলছিলাম, সি বিন্দুর জন্য, সি বিন্দু মানে কি সর্বনিম্ন বিন্দুটা, এটা সর্বনিম্ন বিন্দু বিভব শক্তি কি হবে? জিরো না? তাহলে সর্বনিম্ন বিন্দুতে বিভব শক্তি জিরো। কিন্তু এখানে একটা